দুইটা লোক আমার সামনে সেলামের তলে ঢুকে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। সকালের ঘণ্টা তিনেক মুষলধারে বৃষ্টিতে তলিয়ে রাজধানীর অলি গলি প্রধান সড়ক। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানি। যানবাহন বিকল হয়ে যানজটে দুর্ভোগ চরমে। সকাল থেকে দাঁড়ায় আছি 1 ঘন্টা বাসার নিচে, সব দিকেই পানি। যাতায়াত করতে এখন কষ্ট হচ্ছে। দোকানের ভিতরে পানিটা কমতেছে না। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ হয়ে আমরা আবার ব্যাক করতেছি। রিক্সা যেতে চাচ্ছে না, ভাড়া ডাবল চাচ্ছে। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে। প্রচন্ড দাম, যা নাকি ভাষায় প্রকাশ করা যায় না। পরিস্থিতি সকাল থেকে জুম বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট তো পুরো বন্ধ হয়ে গেছে। আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে, তারপরে বৃষ্টিপাতের পরিমাণটা ক্রমান্বয়ে কমতে থাকবে। টানা বর্ষণে আবারও পাহাড়ি ঢলে বাড়ছে সুরমার পানি। সুনামগঞ্জে প্লাবিত নিম্নাঞ্চল। আবার কমছে, আবার বাড়ছে। এটা চতুর্থবার এই পানি আর কি। পাহাড় অঞ্চলের পানি নামিয়া সবার ঘর বাড়িতে পানি উঠে। চিটার উপর, মাদ্রাসার উপর, এইভাবেই তো আমরা চলতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরনোগুলোও অচল। নিরাপত্তাহীন যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। সকালের ঘণ্টা তিনেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অলি গলি থেকে শুরু করে প্রধান সড়কগুলো। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও এখনও কোথাও কোমর সমান, আবার কোথাও হাঁটু পানিতে তলিয়ে আছে। জলাবদ্ধতায় গাড়ি বিকল হয়ে যানজট আর ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এতে ছুটির দিনেও চরম দুর্ভোগে রাজধানীবাসী। ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মীরা। এই মুহূর্তে আমি আছি রাজধানীর অন্যতম পরিপাটি রাস্তা মানিক মে এভিনিউ, যে রাস্তাটি সংসদ ভবনের সামনে দিয়ে গিয়ে ফার্মগেটের সাথে যুক্ত হয়েছে। রাস্তায় প্রায় কোমর সমান পানি এবং ফুটপাতে কিন্তু হাঁটুর সমান পানি। জলাবদ্ধতার কারণে কিন্তু এই সামনের রাস্তায় কিন্তু তীব্র যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে। আজ অনেকের চাকরির পরীক্ষা ছিল, অনেক চাকরি প্রার্থীরা কিন্তু আজ পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, এবং তারা এসে কিন্তু সকাল থেকে একদিকে বৃষ্টি, অপরদিকে রাস্তায় হাঁটু পানির উপরে পানি, এর মধ্যে থেকে তীব্র ভোগান্তিতে কিন্তু এই মানুষগুলো পড়েছেন। আমি টাঙ্গাইল থেকে আসছি, মানে ভোগান্তি একদম পুরাপুরি। ভাবতেও পারিনি টাঙ্গাইল থেকে এসে যে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। হাজারো পরীক্ষার্থী ঢাকা শহরে আসছে, প্লাস হচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না, সবাই হেঁটে হেঁটে তার গন্তব্যে যাচ্ছে। ভোগান্তির অন্যান্য খবর জানাতে এই মুহূর্তে গ্রিন রোড এলাকায় আছেন সহকর্মী সাদিকুর রহমান, যাচ্ছি তার কাছে। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এতে বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন প্রতি বছরই এভাবে পানি ওঠে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয় না সিটি কর্পোরেশন। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। সুরেজ লাইনটা আছে, এটা ডাইরেক্ট হাতির ঝিলের উপর দিয়া রামপুরা ব্রিজের তল দিয়ে চলে যেত, কিন্তু এখন সেটা সম্পূর্ণ ব্লক সুইচ দিয়ে রাখছে, ব্লক করে রাখছে, পানি যাওয়ার সিস্টেম নাই। কেউ হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে এবং কেউ খাবার কেনার ক্ষেত্রে বাসা থেকে বের হতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। যানবাহন চলাচলের ক্ষেত্রেও মারাত্মক সংকটে পড়েছেন তারা। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন না হওয়ায় এই সমস্যা থেকেই যাচ্ছে এবং প্রতি বছরই তাদেরকে জলাবদ্ধতায় এরকম সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন এখানকার নাগরিকরা। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ হয়ে আমরা আবার ব্যাক করতেছি, ডাক্তারকে না দেখায়। সব দিকেই পানি। এখন এই যে ভ্যানালা পাইলাম, ওনার মাধ্যমে যাচ্ছি। বেইলি রোডের এই রাস্তাটি মূলত একমুখী রাস্তা, কিন্তু জলাবদ্ধতা তৈরি হওয়ার পর থেকে দুদিক থেকেই গাড়ি প্রবেশ করছে এবং দুদিক থেকে গাড়ি প্রবেশ করার কারণে বেইলি রোডের এই রাস্তা এবং শান্তিনগর মোড়ে শুক্রবার হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভালোই যানজট চোখে পড়েছে। এবং ট্রাফিক পুলিশ এবং সাধারণ মানুষ যারা বলছেন যে অফিসগামী মানুষ না থাকলেও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে যেসব মানুষ বাইরে বেরিয়েছেন তাদের ভোগান্তি চরমে। এবং আশেপাশে যেসব ভবনগুলো রয়েছে তার অনেকগুলো ভবনেই কিন্তু বেসমেন্ট কিংবা একতলা পানি ঢুকে পড়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানী জুড়ে যে জলাবদ্ধতা, তার মধ্যে শান্তিনগর এবং বেইলি রোডের থাকা সর্বশেষ খবরাখবর। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং সুবহানবাগে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি শুরুতে যাচ্ছে ধ্রুবর কাছে। ভোর থেকে ভারী বৃষ্টির প্রভাবে এখন কিন্তু মিরপুর 13 নম্বরের এই এলাকাটিতে
ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বাড়িগুলো এমনিতেই নিচু এবং এগুলোর যে নিচতলা, প্রত্যেকটারই নিচতলা একদমই ডুবে গেছে। নিচতলার আমরা এখন দেখে বোঝা যাচ্ছে না এখানে আসলে সত্যিকার অর্থেই মানুষ বসবাস করেন এবং এখান থেকে মানুষ কিন্তু তাদের বাসস্থান ছেড়ে দিয়ে দোতলায়, তাদের যে ভবনের দোতলা, সেই দোতলায় অবস্থান নিয়েছে। আমরা যদি একটু সামনে যাই তাহলেই দেখতে পাবো যে আসলে কতটা ভোগান্তির মধ্যে তারা রয়েছেন। বাড়ির ভেতরে একদম কোমর সমান পানি রয়েছে এবং এভাবেই তারা আসলে দিনানিপাত করছে। তারা কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এভাবে সত্যিকার অর্থেই ঢাকা শহরে বসবাস করা যায় না, কারণ এখানে পার্শ্ববর্তী একটি খাল রয়েছে। এই খাল দীর্ঘদিন ধরে মানুষের আবর্জনা ফেলা এবং বিভিন্ন কারণে পার্শ্ববর্তী যে খালটি রয়েছে এই খালটি পুরোপুরিভাবে অনেকটাই সরু হয়ে গিয়েছে। সুতরাং এই সরু হয়ে যাওয়ার কারণে বৃষ্টি পরবর্তী যে পানিগুলো জমে যায়, এই পানিগুলো জমে যাওয়ার পর আশেপাশে বের হতে পারে না এবং এই কারণেই এখানে বৃষ্টি চলে যাওয়ার পরও এখানে পানি জমে থাকে। আমরা এখানে আসার পর থেকে প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টিপাত এখানে নেই। সুতরাং সব কিছু মিলিয়ে 2 ঘন্টা ভারী বৃষ্টিপাত না থাকার পরও এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভোগান্তি কিন্তু আছে। পাশাপাশি এখানে মানুষের যে প্রাত্যহিক কাজ, খাওয়া দাওয়া থেকে শুরু করে কর্মজীবন, আমরা দেখেছি পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান ডুবে গিয়েছে। মানুষের ঘরের মধ্যে এমনভাবে পানি উঠেছে যে আসলে রান্না বান্না থেকে শুরু করে প্রতিদিনের যে কাজগুলো কোনো কিছুই তারা করতে পারছেন না। পাশাপাশি শ্রমজীবী মানুষের যেহেতু এটা একটা জায়গা, এখানে একটু স্বল্প আয়ের মানুষরা বসবাস করেন, সেই ক্ষেত্রে তারা আমরা দেখতে পেয়েছি যারা এখানে রিক্সা চালক আছেন, ভ্যান চালক আছেন, সব কিছু মিলিয়ে তারা একটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। তারা কিন্তু বলছেন যে তারা আজকের যে বৃষ্টি, এই বৃষ্টিতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেননা একে তো তারা তাদের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে দামি জিনিসপত্র নষ্ট হয়েছে, পাশাপাশি তারা যে কাজে যাবেন, কাজে কিন্তু যেতে পারছেন না, কারণ ঘরের মালামাল নষ্ট হওয়ার শঙ্কায় যারা এখানে রিক্সা চালান অথবা ভ্যান চালান তারা অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং এই পানিগুলো যে আমরা দেখতে পাচ্ছি, পানিগুলো কিন্তু একদমই পরিষ্কার নয়। আশেপাশে বিভিন্ন ধরনের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনগুলো উপচে এই পানিগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে যারা শিশু নিয়ে বসবাস করেন, ছোট শিশু যাদের ঘরে আছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু বলছিলেন যে ছোট শিশুদের নিয়ে তারা শঙ্কায় রয়েছেন এবং যেহেতু এই জায়গায় অনেক স্বল্প আয়ের মানুষ বসবাস করেন, তারা বলছেন যে শিশুদের যদি চর্মরোগ দেখা দেয় সেক্ষেত্রে তারা বেশ ভোগান্তিতেই পড়বেন। এবং পুরো আমরা এই যে এই গলিটাতে ঢুকেছি, এই জায়গায় দুপাশেই কিন্তু টিনের চালা ঘর। যেহেতু বৃষ্টি পড়ার পর বৈদ্যুতিক লাইনগুলো একটু বেপরোয়াভাবে থাকে, সুতরাং এই অঞ্চলগুলো, যেই অঞ্চলগুলো একটু নিচু, এই এলাকাগুলোতে যে পানি ঢুকে যায় সেই এলাকাগুলো কিন্তু বিদ্যুতের ফলে একটা শঙ্কা থেকেই যায়। আমরা বিভিন্ন সময় দেখি রাজধানীতে বৃষ্টি পরবর্তী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন মারা গিয়েছেন। সুতরাং সব কিছু মিলিয়ে এখানকার যারা সাধারণ এবং স্বল্প আয়ের মানুষ আছেন তারা বেশ বিপাকে পড়েছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এই জিনিসগুলো তারা চান না এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তারা প্রশ্ন তুলেছেন যে এত ভোগান্তি হওয়ার পরেও কেন জনপ্রতিনিধি এবং যারা এলাকার স্থানীয় নেতারা রয়েছেন তারা কেন তাদের কথা শুনছেন না। তারা বলছেন যে স্থানীয় জনপ্রতিনিধি অথবা স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন তাদেরকেই সর্বপ্রথম এগিয়ে আসতে হবে জনগণের কল্যাণে, কারণ এই রকমভাবে দীর্ঘদিন ধরে কোনোভাবেই বসবাস করা কিন্তু সম্ভব নয়। সাধারণ মানুষের প্রত্যাশা এই ঠিক একটাই। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে তারা যতদিন ধরে কাজ করতে পারবেন না এবং যতদিন ধরে তাদের এই যে পুরো বাড়িঘর ডুবে থাকবে এর দায় দায়িত্ব যারা সংশ্লিষ্ট প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকেই নিতে হবে। এই ছিল আমার কাছে মিরপুরের সর্বশেষ তথ্য। এই মুহূর্তে রাজধানীর সোবহানবাগে আছেন আমার আরেক সহকর্মী, আমরা চলে যাচ্ছি তার কাছে। সকাল থেকে যে ভারী বর্ষণের ফলে যে রাজধানীর বিভিন্ন এলাকা যে তলিয়ে গেছে, এই জন্য কিন্তু তীব্র সমস্যার মধ্যে পড়েছেন নগরবাসী। এর মধ্যে আমি কয়েকটা এলাকার কথা যদি বলি, আমি এখন আছি ধানমন্ডির সোবহানবাগ এলাকা এবং এর আশপাশে যে এলাকাগুলি আছে যেমন 27 নম্বর, এই এলাকাগুলির চিত্রটা যদি আমি একটু দেখাতে চাই যে এখন সোবহানবাগের থেকে শুরু করে ধানমন্ডি 27 নম্বর এই জায়গাটার মধ্যে কিন্তু এখনও পানি হাঁটু সমানের বলা যায়, এর থেকেও বেশি। এবং এখানে চিত্রটা হচ্ছে যে মানুষ তাদের জরুরি প্রয়োজনে তারা বাসা থেকে বের হয়ে যাতায়াত করতে পায়ে হেঁটে যাতায়াত করছেন এবং ভ্যানে করে, রিকশায় করে। এছাড়া
এছাড়া যে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে যাত্রীবাহী বাস সেগুলি কিন্তু আটকা পড়ে আছে, অর্থাৎ এই বাসগুলি কিন্তু সামনে আসতে পারছে না। এখানে যাত্রীরা দীর্ঘ সময় এখানে আটকে আছে এবং তাদের দেখতে পাচ্ছি যেটা আসলে দুর্ভোগে পড়েছেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে পানি যে উচ্চতা, যার ফলে দেখা যায় বাসের ভিতরে পানি গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাস আমি দেখেছি যে মিরপুর রোডে যেই বাসগুলি চলাচল করে সেগুলিকে কয়েকটি বাসই এখানে বিকল হয়ে পড়েছে। এছাড়া অন্যান্য যেই যাত্রীবাহী অন্যান্য যে ব্যক্তিগত গাড়িগুলি সেগুলো কিন্তু একই অবস্থা। তার মধ্যে কিন্তু এখন দেখা যায় যে শুধুমাত্র রিক্সা এবং ভ্যানে করেই যাতায়াত করতে পারছে সাধারণ মানুষ, এবং দীর্ঘ পথ কিন্তু তারা পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে তাদের বাসা বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢোকার ফলে কিন্তু তাদের ব্যাপক দুর্ভোগের পাশাপাশি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মালামাল নষ্ট হয়েছে অনেকের। এবং এই যে সমস্যাটা এটা কিন্তু প্রতি বছরেই বৃষ্টি হলেই অল্প বৃষ্টিতে এই জায়গাগুলিতে কিন্তু পানি উঠে যায়। এবং আমরা দেখেছি আশপাশের যে এলাকাগুলি যেমন গ্রিন রোড এলাকা সেখানেও কিন্তু কোমর সমান পানি আমরা দেখেছি, এবং বাসা বাড়িতে পানি ঢুকে কিন্তু তীব্র সমস্যার মধ্যে তারা পড়েছেন। এবং আমরা দেখেছি যে কয়েকজন মানুষ যারা জরুরি প্রয়োজন অর্থাৎ হাসপাতালের চিকিৎসার জন্য কিন্তু বের হয়েছিলেন তারাও কিন্তু সমস্যায় পড়েছেন। তারা সঠিক সময়ে যেতে পারছেন না, তারা পায়ে হেঁটে বা কেউ ধরে নিয়ে এবং রিকশায় করে ভ্যানে করে কিন্তু যাচ্ছেন। এই যে সমস্যাটা এটা তারা বলছেন, তীব্র ক্ষোভ প্রকাশ করছেন যে এটার দীর্ঘ বা স্থায়ী কোনো সমাধান কিন্তু করা হচ্ছে না। এই জন্য জনপ্রতিনিধিদেরকে তারা দায়ী করছেন এবং তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হবে না। এই সমস্যা খুব দ্রুতই সমাধানের তারা দায়িত্ব বলছেন, আবেদন জানাচ্ছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে আছে ঢাকা। সুবহানবাগ ও মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে সহকর্মীরা জানাচ্ছিলেন সেই খবর। এদিকে বৃষ্টিতে রাজধানীর বাইরেও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কক্সবাজারের কুতুবদিয়ায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ও সাভারের জামগড়ায় আছেন মোজাফফর হোসেন। জয়, সরাসরি শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। টানা যে ভারী বর্ষণ, এই ভারী বর্ষণের কারণে কক্সবাজারের যে নিম্নাঞ্চল রয়েছে, নিম্নাঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। তারা পানিবন্দী হয়ে এখন অনেকে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন। আমরা ঠিক রয়েছি কক্সবাজার শহরের যে কুতুবদিয়া পাড়া রয়েছে, সেই পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিশু এখনো পানি থেকে উদ্ধার করে উঁচু স্থানে নিয়ে আসা হচ্ছে। বিশেষ করে গতকাল যে ভারী বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে এখানকার যে নিম্নাঞ্চল রয়েছে সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া, নাজিরার টেক থেকে শুরু করে বেশ কিছু পাড়ার কয়েক হাজার মানুষ কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী। গতকাল থেকে রাত থেকে আজকে এই দুপুর পর্যন্ত কিন্তু কোনো ধরনের বৃষ্টি হয়নি, কিন্তু আবারও বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন। তো এই কারণে এখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদের মধ্যে আরও ভয় আতঙ্ক বেড়েছে, যেহেতু পানি আর বৃষ্টি হলে কক্সবাজার পুরো শহরের পানিগুলো এই সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া দিয়ে যায়। সেক্ষেত্রে মানুষ আবারও পানিতে নিমজ্জিত হবে এবং পানিতে আবার কষ্ট পাবে, সেই আশঙ্কায় রয়েছেন। তবে এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন, যেহেতু গত 2 দিন ধরে পানিবন্দী হয়ে পড়েছেন, পানিবন্দী হয়ে পড়ে অনেকে খুব অসহায় জীবন যাপন করছেন, অনেকে অনাহারে অর্ধাহারে রয়েছেন, অনেকে যেহেতু ঘর বাড়ি পানিতে ডুবে গেছে সেক্ষেত্রে সেখানে রান্না বান্না হয়নি। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয়নি বলে এখানকার মানুষজন অভিযোগ করেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি এসে দেখা করে চলে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত যে পর্যাপ্ত যে খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি, সেটি সংকট রয়েছে বলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সাভারে আমাদের প্রতিনিধি মুজাফফর হোসেন জয়ের কাছে। আমি রয়েছি টঙ্গী আশুলিয়া এই ব্রিজের সড়কে, যে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আজকে ভোর 5টা থেকে ঝুম বৃষ্টি হওয়ার কারণে, কয়েক ঘন্টার বৃষ্টির কারণে কিন্তু টঙ্গী আশুলিয়া এই ব্রিজের সড়কের খুব দুরূহ অবস্থা। এখানে কিন্তু জলাবদ্ধতার কারণে ইতিমধ্যেই হাঁটু পানি জমে রয়েছে। সকালের অবস্থা পরিস্থিতি আরও খারাপ ছিল, সকালে মাজা পরিমাণ পানি ছিল এবং এই পানিতে কিন্তু মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আমি যদি একটু বলতে চাই তাহলে বলতে হয় যে টঙ্গী আশুলিয়া এই ব্রিজের সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়ক
সড়কে উত্তরবঙ্গ থেকে প্রায় 34টি জেলার মানুষের প্রবেশ পথ হিসেবে এই সড়কটি ব্যবহৃত হয়ে থাকে। এই সড়কে কিন্তু একই সাথে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের গুরুত্বপূর্ণ মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং আন্তর্জাতিক বিমানবন্দর যে রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে এই সড়কের লিঙ্ক রয়েছে। এই সড়কটির এতই চরম দুরূহ অবস্থা, ঘন্টার বৃষ্টিতে কিন্তু এই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানকার সাধারণ মানুষ এবং পরিবহন শ্রমিকরা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরেই সড়কটির এই চরম অবস্থা বিরাজ করছে। অল্প বৃষ্টি হলে এই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহন, বিশেষ করে ব্যক্তিগত পরিবহন কিন্তু ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তারা বলছেন যে মূলত এই সড়কে ড্রেনেজ ব্যবস্থাপনা এবং ড্রেনেজ ব্যবস্থাপনার কারণেই মূলত পানি নিষ্কাশন হয় না এবং আশপাশের এলাকার যে বাড়ির পানি সহ বিভিন্ন এলাকার পানি কিন্তু সড়কেই আপনি গড়িয়ে পড়ে, যার ফলে কিন্তু এই সড়কে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই সড়ক পরিণত হয়েছে খাল কিংবা নদীর মতো অবস্থা তৈরি হয়েছে। এখানকার জনগণ বলছে যে চীনের দুঃখ যদি হুয়াংহো নদী হয়ে থাকে তাহলে এই টঙ্গী আশুলিয়া এই যে সড়কটি হচ্ছে এই এলাকার বাসীর জন্য একটি দুঃখের ব্যাপার। তারা বলছেন যে বারবার গণমাধ্যমে সংবাদ প্রচার হবার পরও কিন্তু এই সড়কের সংস্কার হয় না অথবা ড্রেনেজ ব্যবস্থাপনার কোনো উন্নয়ন হয় না, যার ফলে কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং জলাবদ্ধতা দীর্ঘদিন এখানে জমে থাকে। পানি জমে থাকার কারণে কিন্তু পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু মূলত এখানে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিবহন শ্রমিকরা বলছেন এই জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের পরিবহন শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, বিশেষ করে তাদের পরিবহন অনেক সময় আটকে যাচ্ছে এবং পানি প্রবেশ করে কিন্তু ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় পড়ে থাকছে, যার ফলে কিন্তু তারা দুর্ভোগ পোহাচ্ছেন। একই সাথে কিন্তু গার্মেন্টস শ্রমিকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে তাদের কারখানায় কাজে যোগ দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এলাকাবাসী বলছেন যে এই জনদুর্ভোগ থেকে লাঘবের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নতি করা দরকার। তো আশুলিয়া ইপিজেড সড়কে আমার কাছে এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। রাজধানীর বাইরের জলাবদ্ধতার খবর জানছিলাম সাভার ও কক্সবাজার থেকে। উত্তরা জেলাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা বলছে আবহাওয়া অফিস। প্রবল বেগে লোকালয়ে ছুটছে পানি, তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী এলাকা। অবিরাম বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের সব নদ নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে হাওর ও নিম্নাঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। আগামী 48 ঘন্টায় জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরা, শ্রীনগর, তেগুড়িয়া, বরপাড়ার সাইড এগুলা পানির তল। এই খালগুড়া খনন করা না হইলে এই পানি জলাবদ্ধতা মানুষের সৃষ্টি করবই। এদিকে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে 4 উপজেলার 3 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সরকারি ত্রাণ না পৌঁছায় মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। তো কি গরিব মানুষ কিভাবে চলি? খাওয়া নেই, দাওয়া নেই, আর পানি কাজে বিড়বেন না ফাইলে কি করি খাই? হাতত ঘাবি হয়, এখানে হয় ছোয়া ধরি আগ্নি থাকি পানি নামি গেছে, ভিতরে বাজলা বাইরে বাজলা পানি আছে। পানি বাড়ে আবার কমে, মানুষের দুর্ভোগ দেখার মতো নয়। গাইবান্ধে বাড়ছে ব্রহ্মপুত্রে নদের পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার শতাধিক চর ও নিম্নাঞ্চল সপ্তাহের বেশি সময় ধরে পানিতে ডুবে আছে। এরই মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের অভাব। রাস্তাঘাট সবকিছু তলে আছে, আমরা তো আর চলাচল করতে পারতেছি না। 4 মেট্রিক টন জিআরএ চাউল দেওয়া হয়েছে, যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। আমি সব পরিবারকে দিতে পারি নাই। এদিকে কুড়িগ্রামেও বিপদসীমার ছুঁই ছুঁই করছে তিস্তার পানি। অন্যান্য নদ নদীর পানি মিলিয়ে চরম বিপাকে চর ও নিম্নাঞ্চলের অন্তত 2 লাখ বাসিন্দা। দেখা দিয়েছে নদী ভাঙনও। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুরে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র এবং জামালপুরের ইসলামপুরের আমতলী এলাকায় আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমে যাচ্ছি হিমাদ্রির কাছে। আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকা দিয়েই আপনার সুরমা নদীর পানি প্রবল বেগে ধাবিত হচ্ছে এবং সুরমা নদীর পানির কথাটা যদি বলি, গেল 3-4 দিন যাবৎ সুনামগঞ্জে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই সাথে মেঘালয় পাহাড়েও বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি
চেলা স্পিয়ান সহ সমস্ত নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে সুনামগঞ্জের সুরমা নদীতে এসে পড়ে এবং সুরমা নদীতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করার পরে সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রবল স্রোতে উত্তরের দিকে ধাবিত হয়েছে এবং আমরা এখন যে জায়গাটায় আছি সেই এলাকাটা হলো লঞ্চঘাট, একটি অতি নিম্নাঞ্চল এবং এই নিম্নাঞ্চলের এবং মানুষের সংখ্যা দেখা দিয়েছে পানি বৃদ্ধির কারণে বন্যা। আসলে সুনামগঞ্জের পানি গেল সকাল 6টার বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন বিপদসীমা 10 সেন্টিমিটার নিচে, অর্থাৎ বিপদসীমা 20 সেন্টিমিটার সুনামগঞ্জের পানি অনেকটা কমতে শুরু করেছে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে সবচেয়ে খবর। আমরা এখন জামালপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। তিনি জানাবেন জামালপুরের বন্যা পরিস্থিতির সবচেয়ে খবর। আমি যদি জামালপুরের বন্যা পরিস্থিতির খবর বলি তো এই মুহূর্তে জামালপুরে যমুনা নদীর পানি কিন্তু 2 সেন্টিমিটার সকাল থেকে এ পর্যন্ত কমেছে এবং 53 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপদসীমার অতিবাহিত করছে। জামালপুর জেলার 4টি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর এবং মাদারগঞ্জ উপজেলায়। আমি এখন যে মুহূর্তে আছি, আমি যদি একটু দেখাই যে পানির যে বাড়িঘরে পানি উঠেছে, বাড়িঘর রাস্তাঘাট সব তলিয়ে আছে, মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে, শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে, গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। মানুষ যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি। তো আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি জামালপুরের ইসলামপুর উপজেলার যিনি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মেহেদি হাসান, তিনি বলেছেন যে এ পর্যন্ত দুর্গতদের জন্য ধর্মমন্ত্রী মহোদয় নিজে 170 মেট্রিক টন চাল এবং 3500 শুকনো খাদ্য তিনি বিতরণ করেছেন। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তিনি পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে এই 2-1 দিনের মধ্যে পানি নামতে শুরু করবে এবং মানুষের দুর্ভোগ কিছুটা কমবে। তো দুর্গত এলাকার মানুষের যে সমস্যা সেটা হলো যে তারা এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দ বা কোনো জায়গা থেকে তাদের কাছে ত্রাণ পৌঁছেনি। তারা অনেক মানবতর জীবনযাপন করছেন, তাদের খাদ্য নেই, তাদের শিশু খাদ্য নেই, তাদের গো খাদ্য নেই, তাদের বাড়িতে যে টিউবওয়েল সেটি ডুবে আছে, বিশুদ্ধ পানি তাদের অভাব দেখা দিয়েছেন এবং পয় নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি নেই। তো এই দুর্গত এলাকার মানুষের যে চরম দুর্ভোগে আছেন সেটা আমরা কিন্তু কয়েকটা এলাকা ঘুরে দেখেছি যে এখনো বাড়িঘরে পানি, তারা কিন্তু রান্না বান্না বন্ধ করতে পারতেছেন না পানির কারণে। তারা চৌকির উপরে কোনো রকমের চুলো উঠিয়ে তারা কোনো রকমের রান্না বান্না করে খাচ্ছেন। তো জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ এবং এই এলাকার মানুষ কিন্তু অনেক দুর্ভোগে দিন যাপন করছেন। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম জামালপুর ও সুনামগঞ্জ থেকে। কোটা বিরোধী আন্দোলনের সমর্থনের পর এবার শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনের নামার আহ্বান জানালো বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে করে রাষ্ট্র মেধাশূন্য হয়ে যাবে। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনের মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। ঢাকা শহর তো ডুবে যাবে, মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনিই ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। কোটা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, আন্দোলনকারীরা তা মেনে ঘরে ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে।
রেলের নতুন কেনা 250টি বগিতে সংযুক্ত আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। তবে 4 বছর ধরে কোনো ছবি ধারণ হয় না এসব ক্যামেরায়। আবার গত বছর নাশকতার পর 2-1টি ট্রেনে সিসি ক্যামেরা বসালেও 6 মাসের মাথায় অচল সব। এতে চলতি পথে নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের প্রযুক্তি বিভাগ না থাকায় এই সেবা দিতে পারছেন না তারা। তবে রেল সচিব দিলেন দ্রুত সমাধানের আশ্বাস। নাজমুস সালেহের রিপোর্ট। গত বছর ডিসেম্বরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মারা যায় 4 জন। এরপর ট্রেনগুলোতে শুরু হয় সিসিটিভি বসানোর কাজ। মোহনগঞ্জ এক্সপ্রেস সহ 4টি ট্রেনে সম্পন্ন হয়েছিল সেই কাজ। আমরা এখন দেখতে চাই সিসিটিভিগুলোর কি অবস্থা। অগ্নিকাণ্ডের শিকার সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে দেখা যায় মাত্র 5 মাস আগে সিসিটিভি বসানোর কাজ সম্পন্ন হলেও 13 বগির ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা আছে মাত্র 3টিতে। দেখলাম যে একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যে 2-1টি কোচে টিকে আছে সিসি ক্যামেরা তার সবই অচল। ট্রেনটির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় লন্ডভন্ড সবকিছু। সিসিটিভির সংযোগ কেবল, মনিটরিং স্ক্রিন বিকল হয়ে পড়ে আছে। ফলে আগের মতোই নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছেন যাত্রীরা। সিসিটিভি যে মনিটরিং হয় এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? লাগেজ ছিনতাই, পকেট মারে। তারা যখন জানবে যে সিসি ক্যামেরা সচল আছে, তখন তারা আর এই কাজটা করবে না। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় 3 বছর আগে চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা সংযুক্ত 250টি কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। নতুন এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে চালানো হচ্ছে ট্রেন, অথচ এখনো সিসিটিভি ক্যামেরা চালু করতে পারেনি তারা। সিসি ক্যামেরাগুলো দেখেছি, এটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা আমরা আসলে বলতে পারি না। সিসিটিভি কোচের সাথে ফিক্সড করাইল, তো আমাদের কোনো রুমে মনিটর নাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের নিজস্ব আইটি বিভাগ না থাকায় চালু করতে পারছে না বিশেষ এই সেবা। রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য যে স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার, সেটা তো তৈরি হয়নি। তবে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস রেল সচিবের। যেটা ইনবিল্ট আমরা যেগুলো নিয়ে এসেছি আমরা চায়না এবং কোরিয়া থেকে 250-300 মতো কোচ, তো সেগুলো যাতে ঠিকমতো ফাংশনাল হয় আমাদের একটা আদেশে দেওয়া আছে যে এটা একটা সেন্ট্রালি যাতে মনিটরিং করা যায়। সারা দেশে 3000 কিলোমিটার রেলপথে আন্তনগর, লোকাল, মেইল ও কমিউটার মিলিয়ে প্রতিদিন 4 শতাধিক ট্রেন চলাচল করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় চলছে পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। প্রথম ধাপে ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাগ। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় খুশি নদী তীরের মানুষ। গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। বড় নৌযান থেকে নদী তীরে ফেলা হচ্ছে জিও ব্যাগ। পাশেই বড় এলাকা জুড়ে তৈরি হচ্ছে ব্লক। চলতি বছর 17 মে শুরু হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী রক্ষা প্রকল্পের কাজ। প্রথম ধাপে 0 পয়েন্ট থেকে বড়কান্দি ইউনিয়ন পর্যন্ত 8.67 কিলোমিটার নদী তীরে ফেলা হচ্ছে জিও ব্যাগ। দ্বিতীয় ধাপে ব্লক ডাম্পিং ও তৃতীয় ধাপে ব্লক প্রেসিংয়ের মধ্য দিয়ে শেষ হবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ। প্রতিদিন 1400 শ্রমিক 22 থেকে 25,000 জিও ব্যাগ ডাম্পিং করছেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। অনেক চেষ্টা সাধনার পর আমাদের একটা বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। এই বেড়িবাঁধ কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের আর কোনো ভাঙনের কোনো ভয় থাকবে না। আমাদের বেড়িবাঁধ কাজ আরম্ভ হয়ে গেছে, আমরা আনন্দিত। যত দ্রুত এই বেড়িবাঁধের কাজটি কমপ্লিট হবে, আমরা তত দ্রুত আমরা এই নদী ভাঙন থেকে রক্ষা পাবো। নির্ধারিত সময় 2026 সালের 31 জুলাইয়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। জিও ব্যাগ ডাম্পিং করার পরপরই আমরা ব্লক ডাম্পিংয়ে চলে যাব এবং আমরা আশা করছি যে আগামী 30 জুন 2025 সালের মধ্যে এখানে দৃশ্যমান ব্লক প্লেসিংয়ের কাজটা আমরা শেষ করতে পারবো। এলাকাবাসী হচ্ছে দীর্ঘদিনে তাদের যে ভাঙন, সে ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে। তাদের আর্থসামাজিক যে উন্নয়ন, সে উন্নয়নটা হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড তাদের বৃদ্ধি পাবে। জাজিরার পদ্মা নদী রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 860 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচা বাজারে আগুন। 70 থেকে 80 টাকার নিচে নেই কোনো সবজি। কাঁচামরিচের কেজি ঠেকেছে 300 ঘরে। সিন্ডিকেটের আধিপত্য থামাতে যাচ্ছে আলু ও পেঁয়াজের দর। ডিমের দাম কিছুটা কমলেও চড়া সব ধরনের মাছের দাম। শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে কারওয়ান বাজার, মোহাম্মদপুর সহ রাজধানীর বাজারগুলো চলাচল অনুপযোগী।
এমন অবস্থায় ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বাজারে পণ্যের সরবরাহ কম। কোনো সবজি মিলছে না 70 টাকার নিচে। করলার কেজি পার করেছে সেঞ্চুরি, আর কাঁচামরিচের ঝাঁজ ঠেকেছে ট্রিপল সেঞ্চুরিতে। বাজারে আসলে 120 টাকার নিচে কোনো সবজি নেই। প্রচুর দাম, আগে যা ছিল তার চেয়ে এখন 20 থেকে 30 টাকা কেজি দরে দাম বেশি। বটবটি 80 টাকা, 100 টাকা, করলা 100 টাকা, 80 টাকা। বর্তমান বাজারে 80-70 এর নিচে কোনো সবজি নেই। এদিকে ক্রেতার চাহিদার দুর্বলতাকে পুঁজি করে সিন্ডিকেটের দৌরাত্ম্য আলু পেঁয়াজের বাজারে। আমদানি করা পেঁয়াজ বাজারে থাকলেও স্বস্তি নেই দামে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, আর আলুর দর 65 থেকে 70 টাকা। পেঁয়াজের বাজারটা একটু ঊর্ধ্বগতি। 2 কেজির জায়গায় 1 কেজি কিনে খাইলেও খাইতে হয় আর কি। ইন্ডিয়া বলে পেঁয়াজের দাম কম আছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কম না। 1 কেজি আলু আমরা কিনছি আজকে 50 কেজি, ব্যস্ত আছি কত করে 54 টাকা। আলুটা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা বাড়তে বাড়তে আজকে 65 টাকা হয়ে গেছে। 2 সপ্তাহ আগেও 155 থেকে 160 টাকায় বিক্রি হয়েছে 1 ডজন লাল ডিম। সরবরাহ বৃদ্ধি হওয়ায় ডজন প্রতি কমেছে 15 থেকে 20 টাকা। ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে আকাশ ছোঁয়া মাছের দামে। সপ্তাহের ব্যবধানে 50 থেকে 100 টাকা বেড়েছে চিংড়ি, ইলিশ সহ পাবদার দাম। বাজারে এত দামের মাছ নিয়ে আইছি, কাস্টমার নাই। সারা বাজারে মাছের দাম একটু বেশি আগের থেকে, আজকে বৃষ্টির জন্য আরেকটু বেশি বাড়ছে। লাল ডিম 145 টাকা ডজন হয়েছে, সাদা ডিম 135-40 টাকা ডজন হয়েছে। তবে উচ্চ মূল্যে স্থির আছে ব্রয়লারের দাম। রাজধানীর কারওয়ান বাজারে কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। লেয়ারের কেজি 300, আর দেশি মুরগির জন্য গুনতে হবে 550 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2টা লোক আমার সামনে সালামের তলে ঢুকে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই, আমরা ঢাকাবাসী। ঘণ্টা 3 বৃষ্টিতে তলিয়ে রাজধানীর অলি গলি প্রধান সড়ক। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানি। যানবাহন বিকল হয়ে যানজটে দুর্ভোগ। আবারও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্লাবন। কোটা বিরোধী আন্দোলনের সমর্থনের পর এবার ছাত্রদের ভোটাধিকার আদায়ে মাঠে নামার আহ্বান বিএনপির। কর্মসূচির নামে দুর্ভোগ তৈরি করলে ব্যবস্থার হুঁশিয়ারি আওয়ামী লীগের। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।